শুভ সকাল। ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা ফিন্যান্স দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাংকিং ও বীমা বইয়ের বেশ কয়েকটি চ্যাপ্টার রিভাইজ করছিলাম এবং গত ক্লাস পর্যন্ত আমি আপনাদের যেটা সেকেন্ড রাউন্ড স্পেশাল টেস্ট হবে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। তো গত ক্লাসে আমরা নৌ বীমা চ্যাপ্টারটি শেষ করেছি এবং আপনাদের স্পেশাল টেস্ট পরীক্ষায় এই চ্যাপ্টারটি থাকবে। তো আমি আবারও মনে করিয়ে দিতে চাই, ফিন্যান্স থেকে আপনাদের নৌ বীমা, অগ্নি বীমা এবং ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, এই তিনটা অধ্যায় থাকবে। অধ্যায় 9, অধ্যায় 12, অধ্যায় 13, এই তিনটা অধ্যায়ের উপরে আপনাদের স্পেশাল টেস্ট হবে 20টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2টা সৃজনশীল। টোটাল 40 নম্বরের পরীক্ষা, সময় 1 ঘন্টা। তো আজকে আমি শুরু করব নতুন একটি অংশের আলোচনা বা নতুন একটি চ্যাপ্টার রিভাইজ করাবো। আমি ইতিমধ্যে বলেছি যে এই মাসে মানে অর্থাৎ আগামী আর 3-4টা লেকচার আমরা সেকেন্ড পেপারের কন্টেন্টগুলো আলোচনা করব। এরপরের থেকে আমরা ডিসেম্বর মাসে যে কটা লেকচার হবে সেখানে আমরা ফার্স্ট পেপারের বিশেষ কিছু অধ্যায়, বিশেষ করে অঙ্কের চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলবো যতটা সম্ভব। আর এরপরেও যদি আমরা জানুয়ারিতে সুযোগ পাই টেস্টের আগে, তখনও আমরা ফার্স্ট পেপার নিয়ে কথা বলব। তো আজকে আমরা ব্যাংক হিসাব চ্যাপ্টারের কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো সেখানে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক হিসাবটা কি। আমরা মোটামুটি সবাই জানি ব্যাংক হিসাব কি জিনিস। আমরা আজকে এই ব্যাংক হিসাব সম্পর্কে জানবো, ব্যাংক হিসাবের গুরুত্ব এবং একটি ব্যাংকে হিসাব খুলতে হয় কিভাবে সেটা নিয়ে কথা বলবো, এবং সর্বশেষ কেওয়াইসি ফর্ম, সেটা নিয়ে আমরা আজকে আলোকপাত করব। তো মূলত আমরা ব্যাংক হিসাব বলতে ব্যাংক অ্যাকাউন্ট আমরা সবাই কম বেশি জানি, এটা একটা ব্যাংকের সাথে একটা গ্রাহকের চুক্তি। এটাই আসলে ব্যাংকের সাথে একটা গ্রাহকের যে চুক্তি, সেটাই আসলে অ্যাকাউন্টের মাধ্যমে হয়। তো ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ আমানত হিসাবে গ্রহণ করে, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খুলতে হয়। তবে হিসাব খোলার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের কিছু জিনিস চেঞ্জ থাকতে পারে, বাট মোটামুটি সবকিছুই একই থাকে। দু একটা জায়গায় হয়তোবা এক একজনেরটা এক এক নিয়ম হয়। সরি, ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রাহক আমানতকারী তার আমানতকৃত অর্থ জমা, তা উত্তোলন, সুযোগ সহ সকল লেনদেন হিসাব যখন নিষ্পত্তি করে, তাই হচ্ছে ব্যাংক হিসাব। আগ্রহী বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট ফর্ম থাকে, সেই ফর্মে তারা আবেদন করে এবং ন্যূনতম যতটুকু অর্থ দেওয়া দরকার সেটা জমা দিয়ে তারা একটা ব্যাংক হিসাব খুলতে হয়। এবং ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট খুললে একটা আমরা নির্দিষ্ট নাম্বার পাই, সেই নাম্বারটাই হচ্ছে আমার ব্যাংকে হিসাব পরিচালনার জন্য নাম্বার। এবং এই নাম্বারটি আমার সবসময় ওই ব্যাংকের অ্যাকাউন্টে হিসাবে টাকা জমা, টাকা উত্তোলন সব ক্ষেত্রেই ওই নাম্বারটা কাজে লাগে। আমরা অনেকেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে পরিচিত। তো ব্যাংক হিসাব কেন গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে নিরাপদ সংরক্ষণ। আমি ঘরে টাকা রাখলে সেটা অনিরাপদ। তো ব্যাংকের মধ্যে যদি আমি টাকাটা রাখি, তাহলে আমার অর্থ চুরি হওয়ার ঝুঁকি, ডাকাতি হওয়ার ঝুঁকি কমে যায়। ঠিক আছে, তো আমি ঘরে অর্থ না রেখে ব্যাংকে রাখলে আমার নিরাপত্তা বৃদ্ধি পায়। সহজে স্থানান্তর, ব্যাংকের মাধ্যমে আমি চাইলেই খুব সহজে এক জায়গা থেকে টাকা অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, যেটা আমরা যদি ব্যাংক ছাড়া করি সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। যে আমি বাংলাদেশ থেকে লন্ডনে টাকা পাঠাবো, যদি হাতে করে বা ক্যাশ আমি পকেটে করে কিন্তু নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, তো এর জন্য এই ঝুঁকি দূর করার জন্য বা সহজে এক জায়গা থেকে দ্রুত, এখন ইন্টারনেটের মাধ্যমে দ্রুত, আমরা যে আগে চ্যাপ্টারগুলো পড়ছি সেখানেও দেখছি ইলেকট্রনিক ব্যাংকিং এর মধ্যে যে খুব দ্রুতই এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ পাঠানো যায়, সঞ্চয় সৃষ্টি। তো ব্যাংকে হিসাব খুললে আমি একটা মুনাফার আশাও করব। তো আমি আসলে তখন চিন্তা করব কি, যে আমি খরচ কম করে একটু সঞ্চয় করি, যাতে আমি ব্যাংকে সে টাকাটা রাখলে একটা মুনাফা অর্জন করতে পারি। তাই আমরা একটা
সঞ্চয়ের মাধ্যম সৃষ্টি হয়। অর্থাৎ আমি বাজে খরচ কমায় দিতেছি, আমি ব্যাংকে সেভিংস করতেছি বা একটা ফিক্সড করে রাখতেছি, যাতে আমার একটা নির্দিষ্ট পরিমাণের ইনকাম একটা হয়। আয় বৃদ্ধি, যেটা বললাম, ব্যাংকে আমি টাকা রাখলে একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করে ব্যাংক আমাকে। তো আমার এটা একটা আয়ের উৎস। আমি চাকরির পাশাপাশি কিন্তু বা ব্যবসা যেটাই করি তার পাশাপাশি আমি ব্যাংকে যে জমাকৃত টাকার উপরে একটা সুদ পাচ্ছি, সেটা আমার একটা আয়ের উৎস হচ্ছে। বিশেষ করে আমাদের মা বোনরা দেখবেন যারা গৃহিণী, তারা মোটামুটি কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ওই একটা আয় বা সুদ পাওয়ার আশায় তাদের একটা ছোটখাটো খরচ বা হাত খরচের জন্য তারা কিন্তু বা একটা বড় অ্যামাউন্ট পরবর্তীতে ভবিষ্যতের কথা চিন্তা করে তারা খুলে। তারপর মূলধন গঠন। তো আমরা জানি ব্যবসা করতে হলে মূলধন লাগবে। তো এই মূলধন সবার কাছে থাকে না, এবং আমরা ব্যাংক থেকে সেই বড় অঙ্কটা নিতে পারি। আর ব্যাংকও কি করে, আমাদের এই সঞ্চিত অর্থগুলা সবার ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলোকে তারা জমা রাখে। জমা রেখে একটা বড় অর্থ হয়, এবং যার ব্যবসার জন্য দরকার তাকে মূলধন হিসাবে এটা সরবরাহ করে। তো বিজনেসের গ্রো হয়। তারপর হচ্ছে বৈদেশিক বিনিময়। আমরা এক দেশ থেকে যখন অন্য দেশে মুদ্রায় টাকা রূপান্তর করতে চাই, বা আমি যদি ডলার কিনতে চাই, আমি যদি ডলার ভাঙায় টাকা করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ব্যাংকই ব্যবহার করতে হবে। এবং ব্যাংকের মাধ্যমে যদি আমি ডলার কিনি এবং বিক্রি করি, সেটা আইনগতভাবেও সঠিক। আমাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না। যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি এই ডলার কই পাইছেন, আমি ব্যাংকের ডকুমেন্টস দেখাতে পারি যে আমি ব্যাংক থেকে কিনছি। ঠিক আছে। তারপর ব্যয় হ্রাস। আমাদের একটা প্রবণতা আছে, পকেটে টাকা থাকলে খরচ হয়ে যায়, তাই না? তো এই খরচটা যাতে না হয়, আমরা কি করতে পারি যে আমার ইনকামের একটা অংশ টাকাটা বেতন পাওয়ার সাথে সাথে বা ব্যবসা থেকে মুনাফা হওয়ার সাথে সাথে ব্যাংকে রেখে দিলে এটা আর খরচ হওয়ার চান্সেসটা কমে যায়। পকেটে টাকাও নেই, খরচও কম, অর্থাৎ আমার ব্যয়টা হ্রাস হয়ে যায়। তো তারপর পরামর্শ দান। তো আমার যদি ব্যাংকে একটা হিসাব থাকে, ব্যাংকে গেলে কিন্তু আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের পরামর্শ আমরা পাইতে পারি। কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য ব্যাংক আমাদের বিভিন্ন পরামর্শ দেয় যে কোন অ্যাকাউন্ট খোলা ভালো, কোথায় কোন অ্যাকাউন্টে কি সুবিধা, কোথায় গেলে আমরা বেশি আর্থিক সুবিধা পাবো, কোথায় বিনিয়োগ করা উচিত, ব্যাংকের কোন অ্যাকাউন্টে আমার টাকা রাখলে আমার জন্য লাভবান। এই ধরনের পরামর্শগুলো কিন্তু আমরা ব্যাংকের কাছ থেকে পাইতে পারি। ঋণ আমানত সৃষ্টি, যেটা আমরা বাণিজ্যিক ব্যাংক চ্যাপ্টার এবং কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারে পড়েছিলাম। তো ব্যাংকের মাধ্যমে আমরা ব্যাংক সংগৃহীত অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে না রেখে কি করে, আমার টাকায় কোথাও না কোথাও ঋণ হিসাবে দান করে। এইভাবে তারা ঋণ আমানত সৃষ্টি করে, যেটা আমরা ঋণ আমানত বৃদ্ধির কৌশলটা আমরা বাণিজ্যিক ব্যাংক অধ্যায়টাতে দেখেছি। কর্মসংস্থান সৃষ্টি। আমাদের অনেকেরই টার্গেট ব্যাংকে চাকরি করব। তো ব্যাংক প্রচুর পরিমাণের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এছাড়াও নিজেদের জন্য ছাড়াও তারা অন্যান্য প্রতিষ্ঠানেও পরোক্ষভাবে হেল্প করে। যে আপনি একটা ব্যবসা করবেন, আপনি ব্যবসার জন্য মূলধন ব্যাংক দিচ্ছে। তো আপনার ব্যবসা আস্তে আস্তে বড় হইতে হইতে আপনার লোকবল দরকার। তো আপনি 5 জন লোক কাজে রাখবেন, তো এখানে একটা কর্মসংস্থান। তাহলে এই কর্মসংস্থানটা কিন্তু ইনডাইরেক্টলি ব্যাংক সাহায্য করলো কর্মসংস্থানটা সৃষ্টি করতে। তবে সামাজিক মর্যাদা বৃদ্ধি। ব্যাংকে হিসাব সংরক্ষণ, লেনদেনের সাথে জড়িত থাকলে গ্রাহকের সমাজে একটা মর্যাদা বাড়ে। কারণ অনেকেই মনে করে যে জনগণের সচেতনতা মর্যাদাশীল অংশই সাধারণত ব্যাংক হিসাবে সংরক্ষণ করে। অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স কত, এটা একটা কিন্তু মর্যাদা দেখা। আপনি বাইরে পড়তে যাবেন, সেখানেও ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। তার মানে আপনার একটা সামাজিকভাবে মর্যাদা বা আপনার আর্থিক ক্ষমতাটা সেখানে বোঝা যায়। আইনগত সহায়তা। যে কোনো পরিমাণে বা যে কোনো ধরনের ঝামেলা যদি হয়, ব্যাংক হিসাবের মাধ্যমে আপনার সকল লেনদেনের কোথায় কখন উত্তোলন করছেন, কখন জমা রাখছেন, বের হয়ে আসে। তো আপনি সকল ঝামেলাও এড়াইতে পারবেন। আইনগত যে কোনো প্রবলেম হলেও আপনি সেই ব্যাংক হিসাবের মাধ্যমে সুবিধাটা পাইতে পারেন। তো এইগুলাই হচ্ছে মোটামুটি একটা ব্যাংক হিসাব খোলার কিছু সুবিধা বা গুরুত্ব। তো ব্যাংকে সাধারণত আমরা 3 ধরনের হিসাব হয়, এছাড়াও আরো কিছু আছে যেটা আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখব। তো এখানে আমরা বলতেছি সঞ্চয় হিসাব, চলতি হিসাব, স্থায়ী হিসাব। তো এগুলার ডিটেইলস আমরা পরের লেকচারে আলোচনা করব। তো এখন আমরা দেখব হচ্ছে যে এই হিসাবগুলো খোলার পদ্ধতি কি।
তো যদি দেখি চলতি হিসাব বা সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি, তো প্রথমে আমাকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট। তো কোন অ্যাকাউন্টের কি বৈশিষ্ট্য এটা আমরা পরের লেকচারে যাব। আজকে আমরা জাস্ট দেখবো যে কোন হিসাব কিভাবে খুলতে হয়। তো আমি ব্যাংক হিসাব খুলতে হলে কি করতে হবে, প্রথমে আমাকে একটা আবেদনপত্র সংগ্রহ করতে হবে, অর্থাৎ আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাই সেই ব্যাংকে গিয়ে আমি আমার বলবো যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, তখন ব্যাংক আমাকে একটা আবেদনপত্র দিবে। সেই আবেদনপত্রটা আমরা নিয়ে দায়িত্বপ্রাপ্ত যেই লোক তার থেকে নিব। এটা হচ্ছে প্রথম। আবেদনপত্রটা সংগ্রহ করার পর সেটা আমাকে দ্বিতীয় কাজ পূরণ করা। আমি নর্মালি যেখানে যে ধরনের তথ্য চাওয়া হয়েছে, আমার নাম, বাবার নাম, মার নাম, ঠিকানা, আমার তারপরে ভোটার আইডি কার্ডের নাম্বার, পেশা, যাই যাবে সেগুলা স্বহস্তে পূরণ করব। তারপর নমুনা স্বাক্ষর কার্ড পূরণ, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাকে স্বাক্ষর দিতে হবে। সাধারণত অনেক ব্যাংকে 3টা বা 4টা স্বাক্ষর নেওয়া হয় আমার নমুনা স্বাক্ষর হিসাবে। অর্থাৎ নমুনা স্বাক্ষরের উদ্দেশ্য হলো যে ওই স্বাক্ষর ইউজ করেই আমাকে ব্যাংক থেকে টাকা উঠাইতে হবে যখন চেক সাইন করব, অথবা যখন আমি টাকা জমা দিব, ওই স্বাক্ষরটাই ব্যবহার করতে হবে। অর্থাৎ ব্যাংকের যত স্বাক্ষরের জায়গা থাকবে ওই নমুনা স্বাক্ষরটাই ব্যবহার করতে হবে। এবং মনে রাখতে হবে যে নমুনা স্বাক্ষর পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আমি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষরটা ইউজ করছি, অ্যাকাউন্ট যতদিন চালাবো ততদিন পর্যন্ত সেম স্বাক্ষর ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্বাক্ষর ব্যবহার করলেও ব্যাংকের স্বাক্ষর যাতে সেম হয়, না হলে চেক লিখে টাকা উঠানোর ক্ষেত্রে একটা ঝামেলা হবে। তো এটা সবাই মনে রাখবেন যে নমুনা স্বাক্ষর খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমাকে একটা নমুনা কার্ড দিবে নমুনা স্বাক্ষরের, ওইখানে আমি সেম সাইনটা 3বার, অনেক ক্ষেত্রে 4বার, অনেক ব্যাংকে 4বারও নেয়, পূরণ করব। তারপরে কি প্রয়োজনীয় দলিল আমার এখানে যা যা চাবে, যদি আমার ব্যক্তি অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে ছবি লাগবে, সেক্ষেত্রে আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি, বিদ্যুৎ বিল বা যে কোনো একটা বিলের ফটোকপি, এগুলো লাগবে। আর যদি বিজনেস অ্যাকাউন্ট খুলি তাহলে আমার ট্রেড লাইসেন্সের ফটোকপি, কোম্পানি অ্যাকাউন্ট হইলে কোম্পানির সংঘবিধি স্মারকলিপির কপি, এগুলা জিনিস অনুযায়ী দিতে হবে। এটা ব্যাংকই বলে দিবে যে কি কি ডকুমেন্টস দিতে হবে, কোন অ্যাকাউন্টের জন্য কি কি ডকুমেন্টস লাগে। তারপর আমি এই সব কিছু পূরণ করে সব দলিলপত্র নিয়ে নমুনা স্বাক্ষর কার্ড নিয়ে ব্যাংকে চলে যাব, এগুলা সব ব্যাংকের জমা দিব। এবং সবকিছু যখন ঠিক থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট যে আমার ওপেন করবে, মানে ব্যাংকের যে কর্মকর্তার কাছে আমি জমা দিব, সে এগুলা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে সে যদি দেখে সবকিছু ঠিক, তখন সে আমাকে একটা হিসাব নাম্বার দিবে, যেটাকে আমরা বলি অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ আমরা যে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে টাকা জমা দিব, উঠাবো, অথবা কাউকে টাকা ট্রান্সফার যদি কেউ করে তখন তাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই দিতে হয়। মানে আপনারা অনেকেই আপনাদের কলেজের ফিও ব্যাংক অ্যাকাউন্টে দেন, তো সেক্ষেত্রেও ওই যে আপনারা কলেজের একটা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেন, তো এটা পাবেন যেহেতু যখন সবকিছু ডকুমেন্টেশন ঠিক থাকে। আচ্ছা, তারপরে আমরা কি করব, চালানি রসিদ গ্রহণ ও প্রাথমিক আমানত জমা। অর্থাৎ তারপরে আমাকে একটা ডিপোজিট করার জন্য বই ধরাই দিবে। অনেক ক্ষেত্রে এখন আমরা যদি ওটা নাও নেই, আমরা ব্যাংকে গেলে একটা করে স্লিপ চাইলেই দেয় যে আমি জমা দিব, একটা স্লিপ দেন, তো তাও দেয়, বা একটা বই প্রথমেই দিয়ে দিবে। এবং একই সাথে আমরা প্রাথমিক আমানত যেটা সেটা জমা দিব। তো এখন এক এক ব্যাংকের প্রাথমিক আমানত এক এক রকম হইতে পারে, এটা ডিপেন্ড অন ব্যাংক। তারপরে একই সাথে ব্যাংক আমাকে তখন চেক বই প্রদান করবে, একটা সময় বলে দিবে যে আপনার চেক বই রেডি হইতে একটা সময় লাগে কিছুদিন, যেহেতু এটা একটা এখন আমরা যেহেতু এমআইসিআর অথবা আধুনিক চেক ব্যবহার করতেছি, তো ওই চেক বই ব্যবহার মানে পেতে কয়েকদিন ওয়েট করতে হয়। চেক বই দিবে, যদি আপনি ডেবিট কার্ড চান ডেবিট কার্ড দিবে, এগুলা পাইতে কয়েকদিন সময় লাগবে। প্রথমে আপনি জমা দিয়ে দিলে তখন আপনাকে বলে দিবে যে এখন বলে যে মোবাইলে মেসেজ যাবে চেক আসলে বা আপনার কার্ড আসলে, তখন ওই মেসেজ অনুযায়ী আপনি ব্যাংকে গেলে আপনার চেক বা কার্ড নিয়ে আসতে পারবেন। তো এই হলো মূলত একটা চলতি এবং সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি। আমরা এখন যদি একটা নমুনা দেখি, এই যে সিগনেচার কার্ড, যেমন এই ব্যাংকটা 4টা সিগনেচার নিচ্ছে, তো এখানে আপনি নাম লিখবেন, তারপর আবার ওই নামের এগেনস্টে একটা সিগনেচার, প্রত্যেকটা জায়গায় সেম নাম সেম সিগনেচার। এই সিগনেচার দিয়েই আপনাকে ব্যাংকের সকল কার্যক্রম চালাতে হবে, টাকা উঠানো, পরবর্তীতে জমা, যে কোনো কিছুতে এই সিগনেচার। তো এই সিগনেচারটা চেঞ্জ হতে পারবে না, ওকে, সেম থাকবে। তারপরে এটা জমা দিবেন, তারপরে এখানে আপনার ওরা নাম্বারটা বসায় দিবেন, তারপরে ডেট, তারপরে ওরা এটা
অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ। এটা হচ্ছে একটা নমুনা স্বাক্ষর কার্ড। এবং জমা রসিদ, এটা আমরা অনেকে ব্যবহার করি। এটা এই ফরম্যাটটা হচ্ছে মূলত ইস্টার্ন ব্যাংক, আপনারা জানেন ইবিএল ওদের ফরম্যাট। এটা অনেক ব্যাংকে আবার ফরম্যাটটা অন্যরকমও থাকে। তো এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার, যেমন এখানে অ্যাকাউন্ট নাম্বার অটো প্রিন্ট করা আছে, অটো প্রিন্ট হয়ে আসে। অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকের অটো প্রিন্ট থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হয়। যেমন এখানে অ্যাকাউন্ট নেম দেখাই আছে। তো সাধারণত অনেক ব্যাংকের ক্ষেত্রে সেটা থাকে না, তখন তাকে নাম, ধরেন আপনার অ্যাকাউন্ট হলে আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা ডিপোজিট, টাকার অ্যামাউন্ট এগুলো না লিখলেও হয়। তারপরে এখানে কত টাকার নোট কয়টা সেটা লিখে মোট অ্যামাউন্ট, ডেট অবশ্যই লাগবে। এখন ডিপোজিটার ডিটেলস যদি আপনি নিজে হন তাহলে সেলফ লিখলেই হয়ে যায়। আর যদি অন্য কারো অ্যাকাউন্ট আপনি জমা দেন তখন আপনার নাম, আপনার অ্যাড্রেস, ঠিকানা, অনেক সময় রিলেশনশিপ চায় যে আপনার সাথে যাকে দিচ্ছেন তার সাথে কি সম্পর্ক, এই জিনিসগুলো ফিল আপ করে আপনি টাকা সহ ব্যাংকের ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ ডিপার্টমেন্টে গেলে আপনি টাকা জমা দিয়ে দিতে পারেন। এটা আমরা অনেকেই হয়তো পরিচিত, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা দিই। তো এখন একটা স্থায়ী হিসাব, স্থায়ী হিসাব মানে এফডিআর, অর্থাৎ যেখানে আমি রেগুলার টাকা জমা রাখবো না, এককালীন টাকা জমা রাখবো, নির্দিষ্ট সময়ের পর গিয়ে টাকা উঠাবো, অর্থাৎ রেগুলার যাওয়া আসা নাই। তো এখানে এত ঝামেলা, এত স্টেপও নাই। তো এই হিসাব খুলতে আমাকে তিনটা, প্রথমত অ্যাকাউন্টের ফর্ম গ্রহণ করব, আবেদনপত্র, ব্যাংকে গিয়ে বলবো যে ভাই আমি একটা ব্যক্তি অ্যাকাউন্ট অথবা প্রতিষ্ঠান যেটাই করেন এটার নামে একটা এফডিআর খুলতে চাই। তো ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট মেয়াদ আপনি বলতে হবে, মেয়াদ অনুযায়ী ব্যাংক আপনাকে একটা ফর্ম দিবে যে আপনি কত বছরের জন্য খুলবেন, এরকম একটা ফর্ম নিয়ে আসবেন। তারপরে সেটাকে পূরণ করবেন যথারীতি, যেখানে নাম, ঠিকানা, পরিচয় ইত্যাদি যা লাগবে সব ফিল আপ করে। এখানে অবশ্যই একটা নমিনি লাগবে, অর্থাৎ মনোনীত ব্যক্তি রাখবে। এফডিআর এর ক্ষেত্রে নমিনি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি এফডিআর করতেছে অনেক দিনের জন্য, 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য। তো এই 5 বছরে যদি ঈশ্বর না করুক, আল্লাহ না করুক, যে আপনি যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে আপনার এই টাকার ভাগিদারকে, সেই হচ্ছে নমিনিতে থাকবে। তো তারও ডিটেলস দিতে হবে। এবং তারপরে পূরণ করে আপনি জমাকৃত অর্থ, অর্থাৎ আপনি ধরেন 5 লাখ টাকা রাখবেন, তো ওই 5 লাখ টাকা নিয়ে ব্যাংকে চলে যাবে। এবার আমানতি রসিদটাও আপনার, অর্থ গ্রহণ করলে হিসাব ধারক একটি জমা রসিদ সরবরাহ করে। তো এখানে আপনার হিসাবের নাম, কবে মেয়াদ পূর্তি হবে ইত্যাদি বিভিন্ন জিনিস লেখা থাকবে। তো এবং এটা দিয়ে আপনি বুঝবেন যে আপনার হিসাবটি ওপেন হয়ে গেছে। এবং মেয়াদ পূর্তিতে আপনি ওই জমা রসিদটা দেখিয়ে আপনার যত টাকা পাওয়ার কথা, ধরেন 5 লাখ সাথে প্লাস প্লাস হচ্ছে আপনার সুদ, সব ওই জমা রসিদটা দিয়ে আপনি আপনার টাকা উঠায় নিয়ে আসবেন। এটা হলো স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে পদ্ধতি। যেহেতু এটাতে মানে এককালীন দেই, আবার মাঝখানে আর ব্যাংকে যাওয়া আসা নাই, এর জন্য এটা প্রসিডিংসও বা নিয়ম কানুনও একটু শিথিল বা কম। তো এখন আসলাম কেওয়াইসি ফর্ম, খুবই ইম্পর্টেন্ট, নো ইওর কাস্টমার। আপনি যাতে ব্যাংকে, ব্যাংক এটা করতেছে কারণ জালিয়াতি প্রতিরোধের জন্য বা প্রতারণা যাতে না হয় এর জন্য তারা বিভিন্ন তথ্য গ্রাহকের থেকে নেয়, এবং গ্রাহক হিসাব খোলার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হয়। এখানে ব্যাংক গ্রাহকের ব্যক্তিগত আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য শনাক্তকরণ বা ব্যবহারকে অধিক গুরুত্ব দিয়ে থাকে, তাই ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে এই কেওয়াইসি ফর্মটা ব্যবহার করা হয়। তো কেওয়াইসি ফর্মে আপনার নাম, ডিটেইলস, অনেক কিছু, আরো আপনি কোথায় কাজ করেন এগুলা জিনিস দিতে হয়, নোন ইওর কাস্টমার। তো এখানের মধ্যে এটা দুইটা কাজে ব্যবহৃত হয়, লেনদেন নিয়ন্ত্রণ, কেওয়াইসি ফর্মের এই যে একটা নমুনা, তো এই ডিটেলস গুলো আপনাকে আবার জমা দিতে হবে। তো এখানে লেনদেন নিয়ন্ত্রণ, অর্থাৎ আর্থিক লেনদেন নিয়ন্ত্রণের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক কেওয়াইসি ফর্মটা দেয়। তো বাণিজ্যিক ব্যাংকে হিসাব খুললে নতুন হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিদের তথ্য, ব্যবসা সম্প্রসারণ, লকার সুবিধা, অন্যান্য তথ্য প্রয়োজন, হিসাবধারী স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে কেওয়াইসি ফর্ম ব্যবহার করতে। অর্থাৎ আপনি কোনো কারণে স্বাক্ষর চেঞ্জ হয়ে যাবে, তখন কেওয়াইসি ফর্ম লাগবে। অর্থাৎ আপনার হিসাবের সম্প্রসারণ বা আপনি অ্যামাউন্ট বাড়তেছে আপনার লেনদেন, তো তখন কেওয়াইসি ফর্মটা ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন রুলস অনুসরণ, যে বর্তমানে বাংলাদেশে আমরা কেওয়াইসি ফর্মের একটা রুলস আছে, মানি লন্ডারিং আইন ব্যবহৃত হয় 2002 সালের। সেই আইন অনুযায়ী কেওয়াইসি ফর্মে ব্যক্তিগত আর্থিক লেনদেন অবশ্যই স্পষ্ট থাকতে হবে, এবং প্রতিটি বাণিজ্যিক ব্যাংকে এই কেওয়াইসি ফর্মটা মান এবং মানি লন্ডারিং আইন মেনে চলতে বাধ্য। অর্থাৎ কেওয়াইসি ফর্ম আপনাকে বলে দিবে যে এই কাস্টমারের কি কি আছে,
কি কি ভাবে সে লেনদেন করতে পারে, কত টাকা ডিপোজিট করবে, কত টাকা উঠাবে, এটা সবকিছু লিমিট এখানে থাকবে। অর্থাৎ পুরো কাস্টমারটাকেই জানা যাবে একটা কেওয়াইসি ফর্মের মাধ্যমে। এবং এই তথ্যগুলা সঠিক কিনা তাও যাচাই বাছাই করা হবে এই কেওয়াইসি ফর্মের মাধ্যমে। তো এই হলো একটা কেওয়াইসি ফর্মের নমুনা আপনারা দেখতেছেন। তো এই হলো আজকে আমাদের আলোচনা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই পরীক্ষার প্রিপারেশন নিতে থাকেন এবং আজকের লেকচারটি যা আমি আলোচনা করেছি সেটাই আপনারা নোট করে কমেন্টসে জানিয়ে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।